শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে শুরু হলো জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় সকাল ৯টায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। এখন পর্যন্ত টাইফয়েড টিকা নিতে ১,৬৮,০০,০০০ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়াও ম্যানুয়াল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা যাবে। আজ রোববার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিকটস্থ স্কুল এবং ১ থেকে ১৩ নভেম্বর কমিউনিটি ক্লিনিক থেকে টিকা নেওয়া যাবে। এইটা শুধুমাত্র আমার নিজের পেশা অথবা আমার নিজের অর্জনের জন্য না করে আপনার মেধাটা যখন ১৮ কোটি মানুষের কল্যাণে অথবা ৮০০ কোটি মানুষের কল্যাণে ব্যবহার করবেন, তখনই এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট রিটার্ন হবে, এই মেধার প্রতি সত্যিকারের প্রতিদান হবে। আপনাদের সবাইকে আজকের এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আপনাদের মগজে বা পৃথিবীর মানুষের জন্য যেন মহৎ কাজের উন্মাদনা তৈরি হয়, অনেক বেশি আবেগ তৈরি হয়, সেটার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনাদের জন্য অফুল্লান শুভকামনা রইল। দর্শক, এই মুহূর্তে ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচি ঘিরে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাবরিনা, সরকারের যে পদক্ষেপ সেটিতে ৯ থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোরদের জন্য এই টাইফয়েড টিকাটা কিন্তু দেওয়া হচ্ছে এবং আজকে থেকে সেই টিকাদান ক্যাম্পেইন কিন্তু শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আজকে আমি এখন আছি ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজে। সেখানে নবম শ্রেণী পর্যন্ত, বিশেষ করে এই টিকাটা নবম শ্রেণী পর্যন্ত যারা শিশু কিশোর রয়েছে তাদেরকেই আসলে দেওয়া হচ্ছে এবং যেটি বলেছি বয়সের ব্যবধানটা ৯ থেকে ১৫ বছরের যারা বয়সী রয়েছে তাদেরকে এই টিকাটা দেওয়া হচ্ছে। এবং টাইফয়েড টিকা জানেন দীর্ঘ এই টাইফয়েড জ্বরে কিন্তু অনেকেই ভুগে মারা যাচ্ছেন এবং পৃথিবীতে এই জ্বরে ব্যাপক মানুষ মারা যায়। সেই কারণে আসলে সরকারের যে উদ্যোগ সেটি সাধুবাদ জানাতেই হয় এবং এটি আসলে ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু টিকাগুলো দেওয়া হচ্ছে। আজকে যে একযোগে শুরু হলো, ১ মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম ১০ দিন এই বিভিন্ন স্কুলগুলো রয়েছে স্কুলে এই টিকাদান কর্মসূচিটা চলছে এবং সেই অনুবাদ আজকে যে শুরু হলো ১০ দিন পর্যন্ত এই স্কুলে এই ক্যাম্পেইনটা চলবে এবং পরবর্তীতে কিন্তু এই টিকাগুলো কমিউনিটি বেজে দেওয়া হবে। এবং যারা রেজিস্ট্রেশনের ব্যাপারে একটা কথা আছে যে এবার কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং সেটি খুব সহজতর করা হচ্ছে এবং ভ্যাক্সিপাই নামে একটি ওয়েবসাইট বাংলাদেশের vaccipai.government.bd, এই ভ্যাক্সিপাইয়ের মাধ্যমে জন্ম নিবন্ধনের দিয়ে কিন্তু এই রেজিস্ট্রেশন করতে পারছেন শিশুরা। আমরা সকাল থেকেই দেখেছি ৯টা থেকে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি এবং একযোগে সারা বাংলাদেশেই একসাথে শুরু হয়েছে এবং সেটি চলমান রয়েছে। আমরা যারা টিকা দিয়েছেন তাদের অভিভাবকদের সাথেও কথা বলেছি, বাচ্চাদের অভিভাবকরা, তারা বলছেন যে এরকম একটি এই যে টিকাদান কর্মসূচিটা এটি আসলে তাদের সন্তানদের জন্য অনেকটাই উপকার হলো এবং যেটি বলা হচ্ছে টাইফয়েড জ্বরে বিভিন্ন সময় আমরা শুনতে পাই মানুষের রোগীর মারা যাওয়ার খবর, সেটি কমিয়ে আনার জন্য এটি একটি বড় ভূমিকা রাখতে পারে বলে অনেকেই মনে করছেন। এবং এখানে যারা অতিথি রয়েছিলেন সরকারের পক্ষ থেকে তারাও বলেছেন এই টিকিটটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ বলেছেন তারা। এবং যেটি বলেছে যে একযোগেই ১ মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিটা চলবে সারা দেশেই এবং প্রথম ১০ দিন স্কুলগুলোতে কিন্তু টিকাদান কর্মসূচি চলবে, তারপর কমিউনিটি বেজে টিকাগুলো দেওয়া হবে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন, এরপর নিজেদের যুক্তি তুলে ধরবেন স্টেট ডিফেন্স আইনজীবী, শেষ পর্যায়ে যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ। এ ধাপ শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে। তবে ট্রাইব্যুনালে অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার করা হবে। গত ৮ অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা শেষ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় নতুনভাবে
সাজানো হচ্ছে রাজনৈতিক কার্যালয়। লন্ডন থেকে দেশে ফিরে গুলশানের কার্যালয়ে আপাতত অফিস করবেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বসেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ১/১১ সরকারের নির্যাতনে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 2008 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডনে বসে দীর্ঘ 18 বছর নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 24-এর ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই গণ অভ্যুত্থানেও দলের আন্দোলনে প্রবাসে বসেই নেতৃত্ব দেন তারেক রহমান। শহীদ জিয়া এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। 24-এ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পলায়ন ও পট পরিবর্তনের পর দেশে বইছে নির্বাচনী হাওয়া। আর জাতীয় নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় প্রস্তুত করা হচ্ছে নতুন রূপে। দেশে ফিরে তারেক রহমান এই কার্যালয়ে বসেই আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবেন। এটা বিএনপির চেয়ারপারসনের অফিস, তো উনি যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্বে আছেন, স্বাভাবিকভাবে ওই ডেজিগনেশন তো অ্যালাউজ হিম টু ইউজ দিস অফিস। তো এখানে তো উনি বসবেন, এটা আরও স্বাভাবিক কিছু না, এখানেই বসবেন। হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিএনপি। উনি নেতৃত্ব দিয়েছেন গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। অবশ্যই তো একটা এক্সাইটমেন্ট নিয়ে বাংলাদেশের মানুষ আছে। হি ইজ সিন অ্যাজ দি প্রিন্সিপাল লিডার অ্যান্ড আই থিঙ্ক পিপল আর obviously can't wait. দেশে ফিরে তারেক রহমান সরাসরি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করলে দেশের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে যে প্রভাব পড়বে তা দলকে আরও গতিশীল করবে বলে মনে করেন তৃণমূল পর্যায়ের নেতারা। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা শতগুণ বেড়ে যাবে এবং আগামীর যে বাংলাদেশটা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আরও সুসংগঠিত হবে, জনগণ উৎপূর্ণ হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক জিয়া সাহেবের নেতৃত্বে যেন আবার দেশ সুন্দরভাবে গড়ে ওঠে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ফরিদপুরে আবারও শুরু হয়েছে ভয়াল পদ্মার ভাঙন। নদীর তীব্র স্রোতে প্রতিদিনই বিলীন হচ্ছে মানুষের ঘরবাড়ি, ফসলের জমি আর জীবনের দীর্ঘদিনের স্বপ্ন। সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর সহ বেশ কয়েকটি গ্রাম এখন ভাঙনের মুখে। আতঙ্কে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রিপোর্ট। এভাবেই প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে মানুষের আশ্রয়, হারাচ্ছে জীবনের ভরসা। প্রতি বছরই ভয়াল রূপে দেখা দেয় পদ্মা নদীর ভাঙন, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরসহ পদ্মা তীরবর্তী বিভিন্ন স্থানে হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন বেড়েছে আশঙ্কাজনকভাবে। দিশেহারা হয়ে পড়েছে হাজারো মানুষ। নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মা তীরবর্তী এলাকার বাসিন্দাদের। বিগত কয়েক বছরই পদ্মার ভাঙনে নর্থ চ্যানেলের আমরা এখানে 5টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিপদে সবাই পড়ে, ভাঙার পরে সবাই তো সামর্থ্য অনুযায়ী নাই যে জায়গা কিনে বাড়ি করবে। এখানে প্রতি বছরই বর্ষাকালে আসলে আমাদের নদী ভাঙন দেখা যায়। পদ্মার আগ্রাসী ভাঙনে ইতিমধ্যেই বিলীন হয়েছে ইমান আলীর ডাঙ্গি, আহমদ ব্যাপারীর ডাঙ্গি, জলিল সর্দারের ডাঙ্গি সহ বহু গ্রাম। ঝুঁকিতে রয়েছে চর কবিরপুর সহ পদ্মা তীরবর্তী একাধিক এলাকা। 4টে ভাঙনে এই জায়গায় এসে ঠেকছে, এখন আর কি নদীর মুহে মুহে পড়ে গেছি। আমাকে থাকার মতন জায়গা নাকি, জমি জমাও ভাঙে সেটা নিয়ে গেছে। নদীতে ভাঙে তখন আর কি কারো জায়গায় যায় যে আশ্রয় নিব, তখন খুঁজে পাওয়া যায় না। বাড়িটাও ভাঙে নিয়ে যেত, অর্ধেকখানি বাড়ি নিয়ে গেছে, এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই। এখনো ঝুঁকির মধ্যে রয়েছে একাধিক স্কুল, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন আতঙ্কে শিশুদের পড়ালেখা বন্ধ হবার উপক্রম। নদী ভাঙনের কারণে সবসময় আতঙ্কে থাকতে হয় যে এই স্কুলটা ভেঙে যাবে, নদী ভাঙনের কবলে পড়বে। এই স্কুলে একজন শিক্ষার্থী, আগামীবার আমি এই স্কুলে পড়তে পারবো কিনা তা নিয়ে অনেক চিন্তিত। বিনীত এবং নিবেদন থাকবে নদীটা যেন স্থায়ীভাবে বাদ দেওয়া হয়। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি এটি সাময়িক সমাধান নয়, প্রয়োজন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। সরেজমিনের পরিদর্শন আমরা দেখেছি যে এখানে কবিরপুর যে চরটা, এটা চারিদিক দিয়ে হচ্ছে নদী বেষ্টিত, যে কারণে ভাঙনের ইন্টেন্সিটি হচ্ছে ওখানে বেশি রয়েছে। স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটা সমীক্ষা চলমান আছে, খুব দ্রুত হচ্ছে একটা সুপারিশ পাবো।
পাইলে ওর পরে আমরা ওখানে একটা স্থায়ী প্রকল্প একটা হাতে নিই। পদ্মার গর্জন এখন কেবল ভয় নয়, জীবিকার হাহাকারও বটে। ফরিদপুরের মানচিত্রে নর্থ চ্যানেল ইউনিয়নকে টিকিয়ে রাখতে স্থানীয়দের একটাই আহ্বান, বাঁচান আমাদের, বাঁচান পদ্মার ভাঙন থেকে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। ময়মনসিংহে 1 জুলাই যোদ্ধা পরিবহন শ্রমিকের মাধ্যমে নাজেহালের বিষয় নিয়ে 16টি বাস বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকেই ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর 6টা থেকে কোনো বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামীর যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে অনেকে ফিরে গেছেন, অনেকে আবার বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে দ্রুত সংকট নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালক শ্রমিকরা। চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার খুলশী থানা এলাকার জিইসি কনভেনশন সেন্টারে হোন্ডা হর্নের 2.0 ফ্যান অ্যান্ড রক ফেস্টে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটিদের সাথে শুরু থেকেই বাগবিতণ্ডা চলছিল। এ সময় হঠাৎ একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এরপরই কনসার্টে দর্শকদের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। পরে ভেন্যুর ভেতরে জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। যদিও এক পক্ষ দাবি করে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে নয়, বরং কনসার্টে প্রবেশের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এ সময় শরীফ নামে একজন গুলিবিদ্ধ এবং অন্তত 15 জন আহত হয়। ঘটনার সাথে জড়িত 12 থেকে 15 জনকে আটক করেছে পুলিশ। এবার আমাদের কৃষি। ফসলি জমিতে ক্ষতিকর পোকামাকড় দমনে দিনাজপুরের পার্বতীপুরে কৃষকদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে আলোকফাত পদ্ধতি। এতে উপজেলার কৃষকদের মাঝে তুলনামূলক হারে কমেছে কীটনাশক ব্যবহারের প্রবণতা। আর পরিবেশ বান্ধব উপায়ে ফসল উৎপাদনে কৃষকদের পরামর্শের পাশাপাশি সচেতন করতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। প্রতিনিধি আব্দুল্লাল মামুনের প্রতিবেদনে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে ফসলি জমির ক্ষতিকর পোকামাকড় দমনে কার্যকরী ভূমিকা রাখায় দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশ বান্ধব আলোকফাত পদ্ধতি। স্বল্প খরচে ফসল উৎপাদনে কীটনাশকের বিকল্প হিসেবে এ ফাত ব্যবহারে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এতে উপজেলায় প্রতিনিয়তই বাড়ছে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত বিশুদ্ধ ফসলের পরিমাণ। উপদ্রব কমাতে ফসলি জমির পাশে পানি ভর্তি একটি পাত্রের উপরে লাইট স্থাপনের কারণে আলোকফাদে পড়ে মারা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা। এসব পোকা শনাক্তের মাধ্যমে নির্দিষ্ট ওষুধ ব্যবহার করে পোকা দমন করছেন কৃষকরা। ফলে জমিতে অতিরিক্ত ওষুধ প্রয়োগে সচেতন হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমে যাওয়ায় খুশির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা আলোকফাতের মাধ্যমে পোকা শনাক্ত করতে পারছি। আলোকফাতের কারণে খরচ আমাদের অনেক কমে গেছে। আমরা অনেক অংশে লাভবান হয়েছি এবং কীটনাশকের ব্যবহার অনেক অংশে কমে গেছে। নিরাপদ ফসল উৎপাদনে আলোকফাদে পড়ে থাকা এসব পোকা শনাক্তের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আলোকফাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে কোন পোকাটা আমাদের মাঠে বেশি উপদ্রব রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। পরিবেশ বান্ধব উপায়ে কীটনাশক কম ব্যবহার করে পোকা মাকড় নির্মূল করতে সক্ষম হচ্ছে, ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আলোকফাত ব্যবহারের ফলে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রবণতা কমেছে, ফলে সংরক্ষিত হচ্ছে প্রাণ ও প্রকৃতি। মানুষও পাচ্ছে কীটনাশক মুক্ত বিশুদ্ধ খাবার। আব্দুল্লাল মামুন, মাই টিভি, পার্বতীপুর। দেশের অন্যতম শীর্ষ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড সফলভাবে সম্পন্ন করেছে তাদের বার্ষিক সেলস কনফারেন্স 2025। শুক্রবার পর্যটন নগরী কক্সবাজারে এই কনফারেন্স হয়। বার্ষিক এই সেলস কনফারেন্সে অংশ দেন দেশের বিভিন্ন অঞ্চলে সেলস টিমের সেরা পারফর্মারের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে বিক্রয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আকিজ বেকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন তার বক্তব্যে বলেন,
আকিজ বেকার্স লিমিটেড কখনো তাদের পণ্যের গুণগত মানের সঙ্গে আপোষ করেনি। কনফারেন্সে সেরা পারফর্মারদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের সেলস ডিরেক্টর ডক্টর রেজওয়ান আফরোজ, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আশরাফুল বাড়ি, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, হেড অফ সেলস মোলা জাহিদুর রহমান এবং AFML এর নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে গ্রাম বাংলার খবর। নতুন বাংলাদেশে 1972 সালের বাকশালী ব্যবস্থা চলতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। দিনাজপুরে বিরামপুর পালের স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। অবিলম্বে জুলাই সনদ কার্যকর করার দাবি জানিয়ে আল্লামা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাংলার মানুষের মুক্তির সনদ। অবিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এ সনদ কার্যকর করতে হবে। এরপর জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। এ সময় রংপুর বিভাগের সভাপতি নূর আলম, মুফতি নুরুল করিম সহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে দরকার একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণ। সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। ক্ষমতা পেতেই হবে এই প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। শনিবার রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, সমাজবিজ্ঞানী খন্দকার সাখাওয়াত হোসেন, PPRCর কমিউনিকেশন ম্যানেজার জয়ন্ত পাল, মুসা মিয়া, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি ও শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেল অয়েল তৈরি করার অভিযোগে সাভারে 4টি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে এ সকল কারখানা পরিচালনা করায় কারখানাগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধের নির্দেশ দেন ও এর মালিকদের মোট 4 লক্ষ টাকা জরিমানা করে। উপজেলার ভাকুরতা ইউনিয়নের হাডুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। অভিযানে এ সময় পুলিশ প্রশাসন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরায় আহালিয়া, দলিপাড়া, বাদশাহ টেক এবং 5 নং সেক্টরের IES স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দীর্ঘ 17 বছর ভোট থেকে বঞ্চিত ভোটারদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতির জমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক SM জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সাধারণ ভোটাররা তাদের 17 বছর ভোট না দেওয়ার কষ্টের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় টিমের মেম্বার মনোয়ারুল ইসলাম তিতাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। একজন ধানের শীষকে জয়লাভ করে তারপরে বাসায় ফিরবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলেছে। ফরিদপুরে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভা হয়েছে। আজিমনগর ইউপি বিএনপির সভাপতি ডাক্তার সিরাজ মাতব্বরের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ইবাদত মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান। সমাবেশে বক্তব্য দেন আজিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খবির মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত মাতব্বর, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবদল নেতা নাজমুল হোসেন সহ আরও অনেকে। চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, নারীর ক্ষমতায়নের সূচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর সেই ধারায় আগামীর বাংলাদেশে নারীর সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করবেন দেশনায়ক তারেক রহমান। গতকাল চট্টগ্রামের আনোয়ারায় নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন শীর্ষক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড এর আওতায় আনা হবে।
আর মালিক হবেন পরিবারের প্রধান নারী। সভায় দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারীতে সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা নাসির উদ্দিন মনি। সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার। এতে আলেম উলামা সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র জমিয়তের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠন বিএনপিকে সাংগঠনিক তবে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল স্থানীয় কামরুল নাহার ইসলাম কিন্ডারগার্টেন সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া। টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। শনিবার শহীদ ভবানী প্রাসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের মির্জাপুর শাখার সভাপতি লাভলু সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংগঠনটির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের। এর আগে জেলা কমিটির সভাপতি নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জুনায়েদ হাসান। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া। জেলা এনডিএফ সভাপতি ডাক্তার এম.এ. হানিফের সভাপতিত্বে পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ কাউসার আহমেদের সঞ্চালনায় কাজী ইয়াকুব আলী, ডাক্তার ফরিদ আহমেদ, মাওলানা হেলাল উদ্দিন, দুলাল হোসাইন, সোহরাবুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্যারিয়ার উৎসব উড প্লেসমেন্ট ডে ২০২৫। দেশের খ্যাতনামা ৩৬টি প্রতিষ্ঠান ও ৫টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অংশ নেয় এই আয়োজনে। প্রায় ১,০০০ চাকরি প্রত্যাশী গ্র্যাজুয়েট অংশ নেন মেলায়, যেখানে ছিল অনস্পট ইন্টারভিউ, ক্যারিয়ার সেশন ও কর্পোরেট বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সায়েদ আল নোমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নাজিম উদ্দিন। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকায় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে কবির হোসেন নামে একজনকে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জয়দেবপুর থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, মারামারির ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। ইতিমধ্যেই উচ্চ আদালত থেকে ৭ জন জামিন নিয়েছে, বাকি ২ জন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের আডুয়াকান্দি গ্রামে কৃষকদের নিয়ে পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে।
ওমর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক মঞ্জু মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুফল কুমার বিশ্বাস, আশরাফুল আলম এবং ওমর আলী। এ সময় বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার কৃষকের স্বাস্থ্য ও মাটির উর্বরতার জন্য ক্ষতিকর। গাজীপুরের কালিয়াকৈরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি শামীম হোসেনের সঞ্চালনায় মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। এ সময় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন। গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির ৪, ৫ ও ৬ বিএনপির উদ্যোগে চন্দ্রা ত্রিমোর ওভারব্রিজের নিচে পরিষদ এ কর্মী সমাবেশ হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। পৌর বিএনপির সাবেক সাধারণ হাজী রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেওয়ান মোয়াজ্জেম হোসেন। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ধলাদিয়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হক শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম নয়ন, সজীব খান, ইউসিসির সভাপতি এস.এম. মাহফুল হাসান হান্নান সহ রাজবাড়ী ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।